আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 41 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু ঋতুর কোনো হদিশ মিলল না। পাগলের মতো ছুটেছে সবাই, পুলিশও বসে নেই। সকালে মেজর রাব্বি ইসলাম খান বাড়িতে আসে। বয়স হলেও এখন আগের মতো শক্ত হাতে সব সামলিয়ে নিতে জানে। তার অর্ডারে যেন পুলিশেরা মাঠে নামলো। তিশাকে কল দিল তুলি, তারপর বলল, হ্যালো তিশা। তিশা বলল, কি রে, তোর কণ্ঠ এমন লাগছে কেন? তুলি বলল, তুই কি বাংলাদেশে আরো আসবি? তিশা বলল, আসবো না কেন বলতো? আমার হিরো কি অন্য কাউকে তার মনের ঘরে জায়গা দিল নাকি? তিশার কথায় তুলি গত রাতে ফাইজের পাগলামির কথা মনে পড়তেই বুক কেঁপে উঠলো। তবে সেসব বাদ দিয়ে বলল, ফুফা কোথায়? তিশা বলল, বাবা তো একটা মিটিং এ বাহিরে গেছে। তুলি বলল, আচ্ছা তবে রাখি। বলেই কল কেটে দিল। আর কিছু জিজ্ঞেস করলো না কিংবা শুনলো না। আবারও কল দিল নীলকে। নীল বলল, কে? তুলি বলল, নীল ভাইয়া, আমি তুলি। নীল বলল, হঠাৎ আমাকে কল দিলে কেন? কোনো সমস্যা? তুলি বলল, ঋতুকে পাওয়া গেছে? নীল বলল, না। তুলি বলল, ফুফা নাকি মিটিং এর জন্য বাইরে কোথাও গেল, এটুকু তিশার থেকে পেয়েছি খবর। নীল বলল, ওহ আচ্ছা। তুলি বলল, আপনি কি বিরক্ত হচ্ছেন? নীল বলল, আমাকে আর কল দিও না তুলি, কষ্ট তোমার হবে, আমার না। আমি তো তাকে পাইনি, কিন্তু তার জায়গাও কাউকে দিতে পারবো না। আমি জানি তুমি কেন কল দাও, এত তথ্য দাও, বেশি বেশি মিশতে আসিও না, জ্বলে পুড়ে যাবে। বিনিময়ে ছাই ছাড়া এই সায়েদ খান নীল আর কিছু দিতে পারবে না। তুলির সাথে কথা বলতে বলতে চোখ গেল একটা খামে, যা দুদিন আগে এসেছে। খুলে দেখার সময় হয়নি বলে দেখলো না। খামটা খুললো, একটা সাদা রঙের শুভ্র চিঠি বের হলো। অনিচ্ছা সত্ত্বেও পড়লো। পুরোটা পড়তেই চোখ বড় বড় হয়ে গেল। দৌড়ে গেল ফাইজের রুমে। ফাইজ তখন ল্যাপটপে কি জানি দেখছে। নীলকে এভাবে হুমড়ি খেয়ে আসতে দেখে মনটা অস্থির হয়ে উঠলো। তারপর বলল, কি হয়েছে? নীল বলল, ভাইয়া। ফায়েজ বলল, বল, ঋতুর কোনো খোঁজ পেলি? নীল বলল, ভাইয়া এটা দেখ। চিঠিতে লেখা ছিল, স্যার আমি হয়তো আপনার কাছে আসতে পারবো না, হয়তো আপনি এই চিঠিও পাবেন না। বছরের পর বছর গেলেও জানবেন না আপনার পিছনে কি হচ্ছে। পেন ড্রাইভে সব আছে, আমি সাথে করে নিয়ে আনিনি। এই খামটা কোনো একদিন আপনি পাবেন। আমার পরিবার না, এদেশের অনেক সৎ পুলিশের পরিবারও বিপদে রয়েছে। এই চিঠি আপনি কখন পাবেন সেটাও জানি না। আমি তবু আপনার রুমে কোথাও লুকিয়ে রেখে যাব। পেন ড্রাইভটা আমি এক্সকে কোম্পানির বন্ধ পরিত্যক্ত গোডাউনের ভিতরে লুকিয়ে রেখেছি। ওখানে সব লেখা আছে, কারা কখন কোথায় কিভাবে ড্রাগস সহ নারী পাচার করতো, কে কে আছে। আমি হয়তো বাঁচবো না স্যার, তবে আপনি দেশকে বাঁচান। ইতি পুলিশ অফিসার রায়। ফায়েজ বলল, এই চিঠিটা কোথায় পেলি? নীল বলল, জানি না, কে বা কারা গত পরশু আমাদের অফিসে দিয়ে গেল। ফায়েজ বলল, চল তাড়াতাড়ি, হাতে সময় কম, অলরেডি বিকেল 4টা বাজে। হয়তো ওখান থেকে জানবো কোথায় রাখে কিডন্যাপ করে মেয়েদের। ঋতুকে পেতে পারি। এক টুকরো আশার আলো ঝলমল করছে তখন। বের হয়ে গেল নীল আর ফায়েজ। উজ্জ্বলার তারিফ পুলিশের সাথে রয়েছে। এবারও শাওন শুধু দেখলো এক পাগল প্রেমিকের পাগলামি। সকালে যখন জানলো ঋতু আর ফায়েজ স্বামী স্ত্রী, তখন সব পাল্টে গেল। ঋতুর অন্য কারো দিকে তাকানো পাপ, তবে থেমে থাকেনি রাবিনা। বোনকে এই অবস্থায় কথা শুনিয়ে ছাড়লো। তারপর বলল, বসে আছিস যে, চল বাসায়। শাওন বলল, আম্মু ঋতুকে পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় চলে যাবা? রাবিনা বলল, হ্যাঁ যাবো। আর শুন, ঋতুর জন্য ওর পরিবার আছে, বিশেষ করে ওই দায়িত্বজ্ঞানহীন স্বামী আছে। রাবিনার কথা শুনলো তৌফিক খান। এত বছর জানতো তার ছেলে দায়িত্বশীল, আজ বারবার মনে হচ্ছে সত্যি ফায়েজ দায়িত্ব নেওয়ার যোগ্য না। খান বাড়ির ছেলে মেয়ে হলে সব দায়িত্ব নিতে পারবে এমন তো ঠিক নয়। গাড়ি ড্রাইভ করছে ফায়েজ। নীল লোকেশন চেক করে বলে যাচ্ছে। মাগরিবের আজান কানে এলো, কিন্তু দূরে একটা মসজিদ দেখা গেল। দুজনে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে আরেকবার চাইলো প্রিয়জনকে পাওয়ার সুযোগ। সন্ধ্যা নেমে এলো। এদিকে রাস্তায় কোনো লাইট নেই, অন্ধকার চারিদিকে। আশেপাশে বাড়িঘরও নেই, প্রায় অনেকটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ফায়েজ বলল, আর কত দূর নীল? নীল বলল, ভাইয়া আশপাশ শো করছে। ফায়েজ বলল, এবার নামা উচিত আমাদের, চল হেঁটে যাই, বেশি না, হয়তো দূরে ওই লাইটের আলো। নীল বলল, ভাইয়া সাবধান, এখানে অনেক বিপদ। ফায়েজ বলল, চিন্তা করিস না, তোর আর আমার কাছে গান আছে। দুজনেই হাঁটছে, মজবুত শব্দ নেই, তবে কুয়াশার সব শুকনো পাতা ভিজে গেছে। যত আলোর দিকে যাচ্ছে ততই যেন ভয় শিহরিত হচ্ছে। এমন এক জায়গায় যাচ্ছে যেখানে কি হতে পারে কিংবা কি থাকতে পারে তার কোনো তথ্য তাদের জানা নেই। আর এদিকে চারিদিকে চিৎকারের শব্দ কানে আসছে। সকাল থেকে এমন শব্দ শুনে কতবার যে আল্লাহকে ডাকলো ঋতু, মনে মনে তার কোনো হদিশ নেই। বাচ্চাদের কান্নার শব্দ, মেয়েদের চিৎকার আর সহ্য হচ্ছে না। দুপুরে ঋতুকে চামু খাবার দিতে আসলো। তারপর বলল, নে খেয়ে নে, তোর জন্য আর যেতে পারিনি। ঋতু কোনো কথা বলল না। চামু আবারও বলল, বসের হুকুম তোকে এসব শিয়ালের মাঝে রেখে না যাই, এতটাই সুন্দর তুই, এরা সামলাতে পারবে না। ঋতুর কোনো কথা নাই। তারপর বলল, এই যে শুনছিস, চিৎকার মারার জন্য কাচ্ছে না এরা, এখানে সাবু নামের একটা নারী খাদক আছে। ভয়ে চমকালো ঋতু, এ কেমন পাপের রাজ্য এসে পড়লো। তারপর আবারও বলল, তুই ভয় পাস না, ওই শালা তোকে ছুতে পারবে না, তুই বসের স্পেশাল গেস্ট, তোর যত্নে ক্রটি হবে না, নে এবার খেয়ে নে। ঋতু বলল, খাবো না আমি, কেন আনলেন আমাকে, কি চাই আপনাদের, আর কে আপনাদের বস? চামু বলল, এত প্রশ্ন করিস না তো, বাইরে ভাই দাঁড়িয়ে আছে, শুনলে খুব রাগ করবে, বস রাতে আসবে দেখিস তখন। চামু চলে গেল। ঋতু অসহায়ের মতো কাঁদছে, কিন্তু চোখের পানি নেই, হয়তো সব শুকিয়ে গেল। আর এদিকে ফায়েজ বলল, নীল তারা কোনো শব্দ শুনলি? নীল বলল, হ্যাঁ ভাইয়া, এত মানুষের শব্দ, কি হচ্ছে ভিতরে? ফায়েজ বলল, জানি না রে, ঋতু আছে নাকি এখানে? নীল বলল, ভাইয়া ভয় করছে আমার, বোনু ঠিক আছে তো? এরা মানুষ না জানোয়ার। ফায়েজ বলল, চুপ, কিছু হবে না আমাদের ঋতুর, আল্লাহ এত বড় শাস্তি আমাদের দিবে না। দরজার বাইরে দুজন গার্ড দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক ছিল, কালো পোশাকধারী, বাইরে দুটো গাড়ি ছিল। নীল বলল, ভাইয়া এটা তো কাদের মোল্লা, সমীর আহমেদের আর লতিফ সর্দারের গাড়ি, কাল এ গাড়িতে ছিল। ফায়েজ বলল, ওরা এখানে কেন? নীল বলল, পেন ড্রাইভ পাইনি তো। ফায়েজ বলল, না সেটা হলে এত আওয়াজ
করতো না? সামনে দিয়ে যাওয়া যাবে না তাই পিছন দিয়ে যাচ্ছে, পিছনে কোনো গার্ড নেই, একটা জানালা খোলা রয়েছে। নীল আর ফায়েজ ঢুকলো সেখান দিয়ে। 2 তলা একটা গোডাউন, নিচতলায় কেউ নাই, তবে চিৎকার সব নিচতলা থেকে আসছে। হঠাৎ সিঁড়ি দিয়ে নামার শব্দ পেয়ে লুকিয়ে পড়লো 6 জন পুরুষ আর 1 জন মেয়ে। মুখ দেখা না গেলেও ড্রেস দেখে ফায়েজ বিড়বিড়িয়ে বলল, ঋতু। নীল তাকালো মেয়েটার দিকে, মুখ দেখা যাচ্ছে না, তবে হাইট ঋতুর মতো। তবে কি বোনকে খুঁজে পেলো? ঋতু বলল, ছাড়ুন, কেন আমাকে নিয়ে যাচ্ছেন? সমীর বলল, তোমাকে আমার ছেলের বউ বানাবো, মিস অনাবিয়া খান ঋতু। বলেই হাসলো সমীর আহমেদ। লতিফ সর্দার আরামে সোফায় বসলো, তারপর বলল, সমীর তাড়াতাড়ি কাজী ডাক, শুভ যখন আছে বিয়েটা এখানেই হোক, আর আজ রাতে পার্টি আসবে, বাকি মেয়েদের তুলে দিব। কোটি টাকার ঢিল এটা, তারপর দেশের বাইরে আর বাংলাদেশে আসবো না। কাদের মোল্লা একটা টাকার বান্ডিল বের করে বাবুকে দিল, তারপর বলল, টাকা নে আর যা, আন্ডারগ্রাউন্ড হয়ে যা। বাবু আর চামচ চলে গেল। ঋতু বসে আছে, কাঁদছে। শুভ ঋতুর দিকে তাকিয়ে বলল, তোকে প্রপোজ করেছে বলে তোর ভাইয়েরা আমায় মারলো? এমন মার মারলো যে আমি দীর্ঘ 1 মাস আইসিইউতে ছিলাম। ঋতু মনে মনে বলল, ভাইয়েরা আর কে মেরেছে? আমি এসব কিছু জানি না কেন? ঋতুর ভাবনার মাঝে সমীর আহমেদ চিৎকার দিয়ে বলল, তোর দাদা চাচার জন্য আমি 6 মাস জেলে ছিলাম। এই মিস্টার এলএস না থাকলে আজ আমি পচে মরতাম। আমার ছেলেকেও তোরা তোদের বাড়ির চাকর করে রাখতি। একটা ছেলে কাজী নিয়ে ভিতরে আসলো। ফায়েজ আর নীল পুলিশদের জানালো, তারিফ পুলিশ নিয়ে আসছে, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নীল বলল, ভাইয়া কি করছো? ফায়েজ বলল, কাজে এসেছে দেখলি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর দেখবো আমার বউয়ের বিয়ে হচ্ছে। নীল বলল, কিন্তু এখন আমরা গিয়ে কি করব? আর ওই পেনড্রাইভটা কোথায়? ফায়েজ বলল, জানি না, তুই খুঁজ। নীল বলল, আর তুমি? ফায়েজ বলল, আমি বিয়ে আটকাই। সমীর বলল, কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়ান। ঋতু বলল, আমি বিয়ে করব না। বলেই দাঁড়িয়ে গেল ঋতু। শুভ রেগে গিয়ে ঋতুকে জোর করে বসিয়ে দিল, তারপর বলল, ছাড়ুন হাত, আপনারা অন্যায় করছেন। সমীর বলল, মামুনি, অন্যায় আমাদের পেশা আর নেশা, তাই এটা করতে ভালো লাগে। তুমি এত ভেবো না, খানবাড়ির লোকের এত ক্ষমতা নেই তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া। ফায়েজ বলল, কে বলেছে খানবাড়ির ক্ষমতা নেই? হঠাৎ ফায়েজের কণ্ঠ শুনে সকলে চমকে তাকালো। ঋতু অনাকাঙ্ক্ষিত সময়ে ফায়েজকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। এত তাড়াতাড়ি সবকিছু হলো কেউ বুঝলো না। আচমকা ঋতু জড়িয়ে ধরায় ফায়েজ 1 পা পিছিয়ে গেল। একদিন মেয়েটাকে হারিয়ে কত যুগ মনে হলো। শক্ত করে আগলিয়ে নিল। ঋতু বলল, কেন আপনি দেরি করলেন আসতে? এমন নোংরা জায়গায় কি আমি থাকতে পারি? ভয়ে আমি মরে যাচ্ছি, কেন দেরি করলেন? ফায়েজ বলল, হুশ, এভাবে বলে না, আমি এসেছি তো জান পাখি। বলে অসংখ্য চুমু দিল ঋতুর মুখে। সমীর আহমেদ বলল, ভালোই হলো, বিয়েতে সাক্ষী হিসেবে সিগনেচার করা লাগবে তো। ফায়েজ বলল, বিয়ে না, তোদের মরণ নোটিশে সিগনেচার করতে এসেছি। সমীর বলল, এসব ড্রামা রাখ, তোদের ভাই বোনের ভালোবাসা শেষ দিয়ে বিয়েতে বসতে বল তোর বোনকে। ফায়েজ বলল, মিস্টার সমীর আহমেদ, এত খবর রাখলি, এটা জানি না তুই যে ঋতু আমার বোন না বউ হয়। বোন না বউ হয় এটা শুনে শুভ চমকালো। হোক তার বাবা কালোবাজারের সাথে সম্পর্ক, কিন্তু ঋতুর প্রতিদিন তার ভালোবাসায় সত্যি ছিল। হয়তো অন্যায় পথে চেয়েছে ঋতুকে। বিয়েটা হয়ে গেলে একসময় সব ঠিক হয়ে যেত, কিন্তু এখন আর কিছু হওয়ার নয়। ভেঙে গেল হৃদয়টা। কেঁদে দিল শুভ। শুভকে কাঁদতে দেখে ভরকে গেল সকলে। তারপর বলল, কাঁদছিস কেন বাবা? তোর সাথে বিয়ে হবে ঋতুর, কাঁদিস না তুই বাবা। শুভ বলল, না বাবা, আমি ভালোবাসি ঋতুকে, তবে এভাবে চাই না, এভাবে ভালোবাসা হয় না, সংসার হয় না। কাজী সাহেব আপনি চলে যান। কাজী চারিদিকে তাকালো, ভয়ে কয়েক ঢুক গিলে নিল, তারপর বলল, ভয় নেই, কেউ মারবে না আপনাকে, আপনি চলে যান। কাদের মোল্লা বলল, বিয়ে যখন হবে না তখন এ দুটোকে মেরে ফেলি, কি বলেন মিস্টার এলএস? মিস্টার এলএস বলল, তোমার ইচ্ছে কাদের মোল্লা। নীল বলল, মারার আগে একবার এটা দেখুন। নীলের হাতে একটা পেন ড্রাইভ। বুঝলো না কিছু সমীর, তবে কাদের মোল্লা উঠে দাঁড়ালো, তারপর বলল, এটা? নীল বলল, হ্যাঁ, এটা সেই পেন ড্রাইভ যার জন্য তুই অফিসার রায়কে খুন করলি। সব রয়েছে তোদের কৃতকর্মের সব, এমনকি আপনারও মিস্টার এলএস ওরফে লতিফ সর্দার। নীলের মুখে নিজের নাম শুনে চমকালো লতিফ সর্দার। এ নামে গত 17 বছরে কেউ ডাকেনি, সকলে মিস্টার এলএস নামে চিনে, কিন্তু দুদিনের এক ছোকরা এ নাম জানে কি করে? নীল বলল, অবাক হলেন? হওয়ারই কথা, সবকিছু আমাদের জানা, পুলিশ আসছে জাস্ট কিছু সময়। মিস্টার এলএস বলল, তোদের সবগুলোকে মেরে আজ খানবাড়ির ইতিহাস বদলে দিব। ফায়েজ বলল, এত রাগ কিসের আমাদের পরিবারের উপর? এ সমীর না হয় বেঈমান বলে আমার দাদা চাচু মিলে জেলে পাঠালো, তোদের কিসের শত্রুতা? মিস্টার এলএস বলল, মরার আগে সবার ইচ্ছে পূরণ হয়, আজ তোদের হোক। শুন, তোর বাবা তৌফিক খান আমার সবচেয়ে দামি জিনিস নিয়ে গেছে। ফায়েজ বলল, আমার বাবা? মিস্টার এলএস বলল, হ্যাঁ তোর বাবা। আমি সেই ছোটকাল থেকে হাসনাকে ভালোবাসতাম, কিন্তু তোর বাবা আমার হাসনাকে বিয়ে করলো, আবার সে বিয়েতে আমাকে দাওয়াতও দিল। ফায়েজ বলল, আমার মা কি আপনাকে ভালোবাসতো? মিস্টার এলএস বলল, না, হাসনা আমাকে ভালোবাসেনি, কিন্তু একদিন তো বাসতো, কিন্তু তোর বাপের জন্য সেটা হয়নি। ফায়েজ বলল, তার জন্য দাদাকে কেন খুন করলি? মিস্টার এলএস বলল, তোর দাদাকে আমি খুন করি নাই, এ কাদের মোল্লা করেছে, তার ভাই কুদ্দুস মোল্লার সাথে মিলে। কাদের মোল্লা বলল, মেরেছি তো বেশ করেছি, এ পেন ড্রাইভ তো শুধু একটা ডিভাইস, এখানে আর কয়টা প্রমাণ আছে? কিন্তু তোর দাদার কাছে সব ছিল। ফায়েজ বলল, আমরা পাইনি কেন? কাদের মোল্লা বলল, পাবি কি করে, আমরা যে সব নিয়ে জ্বালিয়ে দিয়েছি, নয়তো এসব নিয়ে তোর দাদা মেজরের হাতে তুলে দিত, গাড়ি চাপা দিয়ে খুন করেছি। কিন্তু তোফাজ্জল খান মরেও তোদের মতো দুটো নাতিকে দাঁড় করিয়ে দিল। 24 ঘন্টার মতো ঠিক সব জেনে গেলি। এত বছরের পরিশ্রম তোরা 24 ঘন্টায় জেনে ছাড়লি, তোদের বাহবা দিতে হয়। তোরা সত্যি তোফাজ্জল খানের বংশধর, তোদের শরীরের রক্ত বলছে তোরা খানবাড়ির যোগ্য, কিন্তু তোদের বাঁচিয়ে রাখবো না। বলে গান তাক করলো ফায়েজের দিকে। ছুটে এলো একটা গুলি, এত তাড়াতাড়ি হলো বোঝার আগে সব শেষ। একটা গুলির শব্দে থমকে গেল সময়। ছোট একটা পাখি মাটিতে লুটিয়ে পড়লো, চটপট করছে ব্যথায়। দৌড়ে গিয়ে তাকে ধরার মতো শক্তি নেই শক্তভুক্ত মানুষটার, কাঁপছে থরথর করে। আর ভাঙা শীত বুঝে এলো তবে সত্যিকারে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো সবাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টগুলো দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।